নমস্কার, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 19তম পর্বে সবাইকে স্বাগত। দেখতে দেখতে আমরা 2023-এর একদম শেষ দিকে উপনীত, অর্থাৎ মাঝে একটি দিন, তারপর নতুন বছর 2024-এর হাতছানি। তো আজকের পর্ব শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। নতুন বছর মানেই নতুন একটি বই, যার রয়েছে 365টি পাতা আর কলম রয়েছে আমাদেরই হাতে। নতুন বছরের নতুন 365টি পাতা হোক প্রতি মুহূর্তে আনন্দময়, হাসি খুশিময়, এই প্রার্থনা করি। সফরনামা মানেই হচ্ছে এপার বাংলার চোখে ওপার বাংলার মুখ, অর্থাৎ সফরনামার প্রতিটি পর্ব জুড়ে থাকবে ওপার বাংলার অনেক অজানা তথ্যের সম্ভার। সাথে রয়েছে আমি আপনাদের প্রিয় অরিত্র। গত পর্বে আমি তুলে ধরেছিলাম ওপার বাংলার এক প্রত্যন্ত প্রাচীন জেলা ফরিদপুরের এক মহিয়সী নারীর গল্প, যিনি অন্নপূর্ণা দেবী হিসেবে ছিলেন ওপার বাংলায়, আর এপার বাংলায় বিখ্যাত বুড়িমা নামে। তাই যারা এখনো শোনেননি তার গল্প, ঝটপট করে শুনে ফেলুন আমার 18তম পর্ব বুড়িমা ও ফরিদপুর, যেখানে আমি তুলে ধরেছি ওপার বাংলার এক মহিয়সী নারীর গল্প। আমার পডকাস্টটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় সফরনামা আজ 19তম পর্বে পৌঁছে গিয়েছে, আর আপনাদের এইরকমই ভালোবাসা আমার পথ চলার জন্য একান্তই কাম্য। আজকের পর্বে আমি তুলে ধরব বাংলাদেশের প্রাচীন জেলা ফরিদপুরের কিছু দর্শনীয় স্থানের গল্প। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ 19তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। ফরিদপুর বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা শহর ও জেলা সদর। আজ ওপার বাংলার এই প্রাচীন জেলার ঘুরে দেখা কিছু দর্শনীয় স্থানের বিস্তারিত আলোচনা থাকবে আমার এই পর্ব জুড়ে। প্রথমেই আসি পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। পল্লীকবি জসীমউদ্দিনের নাম আমরা সকলেই জানি। ওনার বিখ্যাত কবিতা রাখাল ছেলে আমরা সকলেই পড়েছি, কবর কবিতা সকলেই পড়েছি। ফরিদপুর জেলার সদর উপজেলায় গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। কুমার নদীর পাশে কবির বাড়িতে রয়েছে পুরাতন 4টে টিনের ঘর। বসত বাড়ির বিভিন্ন রুমে রয়েছে তার ব্যবহৃত নানান জিনিসপত্র। কবির বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা রয়েছে। নদীর সামনে বিশাল জায়গায় রয়েছে আগত দর্শনার্থীদের জন্য বসার স্থান। বাড়ির উত্তরে রয়েছে রাস্তার পাশে কবির কবরস্থান। ফরিদপুরে তাই দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল এই পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। এরপরে বলবো মধুমতি নদীর গল্প। মধুমতি নদী হচ্ছে ফরিদপুরের আরেকটি দর্শনীয় স্থান। বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে অন্যতম হল মধুমতি নদী। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাটের উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর একটি শাখা। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়নে প্রবহমান গড়াই নদী হতে সৃষ্টি হয়ে মাগুরা ফরিদপুর জেলার সীমানা ঘেঁষে প্রবাহিত হয়ে মধুমতি নামে নড়াইল ও খুলনা জেলার 18 বিকিতে বাগেরহাট জেলায় প্রবেশ করে বরিশালের হয়ে হরিণঘাটা মোহনার কাছে
বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে এই মধুমতি নদী। শুষ্ক মৌসুমে সবুজ বর্ণের মধুমতি নদীর জলের প্রবাহ কমে গেলেও বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে প্লাবন দেখা যায়। একসময় সুন্দরবন অঞ্চল থেকে বাওয়ালিরা এই নদী দিয়ে মধু সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত, আর তাই স্থানীয় অনেকের মতে নদীর সুমিষ্ট জল বা মধু বহনকারী এই নদীর নাম দেওয়া হয়েছে মধুমতি নদী। নদীর তীরে কয়েকশো বছরের প্রাচীন হাটবাজার, দালান কোঠা, মন্দির, মসজিদ ও জেলে পল্লী সহ অনেক জনপদ গড়ে উঠেছে। এছাড়াও মধুমতি নদীতে ইলিশ, বাচা, বাঘাইট চিতল, চিংড়ি, বেলে, রুই, কাতলা সহ অনেক ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায়। আর নদী তীরবর্তী অঞ্চল খুব উর্বর হওয়ায় ধান, পাট সহ বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদনের জন্য খুবই সহায়ক এই মধুমতি নদী। তাই বাংলাদেশের ফরিদপুরে গেলে শুধুমাত্র ফরিদপুর নয়, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে, তবে মধুমতি নদীকে দেখতে গেলে তার অপরূপ রূপ চাক্ষুষ দর্শনের জন্য আপনাকে অবশ্যই ফরিদপুর আসতে হবে। এরপরে আসি কানাইপুর জমিদার বাড়ি। ফরিদপুর জেলা শাসনকারী জমিদারদের আছে এক সমৃদ্ধ ইতিহাস। কানাইপুরের শিকদার বংশ তেমনি ফরিদপুরের বিখ্যাত জমিদারদের মধ্যে অন্যতম। প্রায় 400 বছর আগে শিকদার বংশের জমিদার কুমার নদীর পাড়ে বসবাসের জন্য জমিদার বাড়ি নির্মাণ করেন, যা কানাইপুর জমিদার বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে। তবে ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দারা একে শিকদার বাড়ি হিসেবেই চেনেন। শিকদার বংশের শিকদার ভবতারিণী জমিদার হিসেবে বেশ সুনাম ও সম্পদ অর্জন করেন, কিন্তু ভবতারিণী একমাত্র পুত্র সতীশচন্দ্র শিকদার মোটেও তার মায়ের মতো সুশাসক ছিলেন না। পরবর্তীকালে সতীশচন্দ্র শিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ শিকদার ও নীরোদবরণ শিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি করে দেওয়া হয়। বড় সন্তান হিসেবে সুরেন্দ্রনাথ জমিদারির সিংহভাগ অংশের অধিকার লাভ করেন। সুরেন্দ্রনাথের মৃত্যুর পর তার পুত্রদের কলকাতায় স্থানান্তর এবং অর্থনৈতিক সমস্যার কারণে সরকার তাদের জমিদারি বাজেয়াপ্ত করে। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 19তম পর্ব ঘুরে দেখা ফরিদপুর। সাথে রয়েছে আমি অরিত্র। এরপরে যে জায়গাটির নাম বলবো তার নাম হচ্ছে গেরদা ফলক। ফরিদপুর শহর থেকে 7 কিলোমিটার দূরে গেরদা গ্রামে অবস্থিত গেরদা মসজিদের পশ্চিম দেওয়ালে আরবি ভাষায় লেখা পাথরের এক বিশেষ ফলকের নাম হলো গেরদা ফলক। এখানে রয়েছে সাতইর মসজিদ। ফরিদপুর জেলা শহর থেকে 23 কিলোমিটার দূরে বোয়ালমারী উপজেলায় সাতইর গ্রামে সুলতানি আমলের 9 গম্বুজ বিশিষ্ট সাতইর মসজিদ রয়েছে। এখানে মথুরাপুর দেউল। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত মথুরাপুর দেউল। এটি একটি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মঠটি ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী বাজারের কাছেই রয়েছে। ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক। ফরিদপুর জেলার গোয়াল চামট নামক স্থানে প্রায় 14 একর জায়গা জুড়ে ওয়ান্ডারল্যান্ড এবং ফরিদপুর পৌরসভার যৌথ উদ্যোগে ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক রয়েছে। পাতরাইল মসজিদ। পাতরাইল মসজিদ ফরিদপুরের ভাঙা উপজেলায় আজিমনগর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। দুর্লভ ও নান্দনিক কারুকার্যময় প্রাচীন মসজিদ দর্শকদের আজও আকর্ষণ করে। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 19তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। ঘুরে দেখা ফরিদপুরের এখন যে জায়গাটির নাম বলবো তার নাম হলো
জগবন্ধু সুন্দরের আশ্রম স্থান। ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ফরিদপুর ঢাকা মহাসড়কের পাশেই রয়েছে এই জগবন্ধু সুন্দরের আশ্রম স্থান। এরপর যে জায়গাটির নাম বলবো তার নাম হলো নদী গবেষণা ইনস্টিটিউট। ফরিদপুর জেলার বরিশাল ঢাকা মহাসড়কের পাশেই রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট। নদীমাতৃক এ বাংলাদেশ একটি অতি জটিল পলিভরণকৃত বদ্বীপ। অসংখ্য বিনিয়োগী শাখা প্রশাখা সহ গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা অন্যতম প্রধান ও সুবৃহৎ আন্তর্জাতিক নদীমালা কর্তৃক বাহিত পলিতে গঠিত এই বাংলাদেশ। এতদ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য তৎকালীন সরকার 1948 সালে ঢাকার গ্রিন রোডে প্রায় 12 একর জমির ওপর হাইড্রোলিক রিসার্চ ল্যাবরেটরি নামে একটি গবেষণাগার স্থাপন করে। স্বাধীনতার উত্তরকালে ব্যাপক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ সরকার 1978 সালে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এবং হাইড্রোলিক রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠানটি ইহার সহিত একীভূত হয়। আমি অরিত্র, আপনারা শুনছেন সাফারনামা ট্রাভেল গাইডের 19তম পর্ব ঘুরে দেখা ফরিদপুর। পরবর্তীতে জলসম্পদ সেক্টরে বহুমুখী গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1990 সালের আইন বলে নদী গবেষণা ইনস্টিটিউটকে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন হতে আলাদা করে সরকারি জলসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। 1989 সালে ঢাকা শহর থেকে প্রায় 140 কিলোমিটার দূরে ফরিদপুর শহরের উপকণ্ঠে 86 একর জমির ওপর এক মনোরম পরিবেশে গঠিত হয় এই নদী গবেষণা ইনস্টিটিউট। এখানে রয়েছে একটি সমৃদ্ধশালী লাইব্রেরি, যেখানে হাইড্রোলিক্স ও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দেশি ও বিদেশি 1313টি বই, 2575টি জার্নাল, 5835টি রিপোর্ট ও প্রসিডিংস সহ 3911টি প্রকাশনা রয়েছে। তাই ফরিদপুর গেলে অবশ্যই এই জায়গাটিকে ঘুরে দেখবেন। এরপর যে জায়গাটির নাম বলবো সেটি হলো বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, কামারখালী, মধুখালী। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। শুনে নেওয়া যাক কে ছিলেন এই মুন্সি আব্দুর রফ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। তিনি 1943 সালের 1 মে ফরিদপুর জেলার মধুখালী থানার আওতাধীন সালামাতপুরে জন্মগ্রহণ করেন। তিনি 1963 সালের 8 মে তারিখে তৎকালীন ইস্ট পাকিস্তানের রাইফেলস বাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। যুদ্ধ শুরু হলে 8 এপ্রিল 1971 তারিখে শত্রুপক্ষ প্রতিরক্ষা এলাকায় ঢুকে পড়ে এবং গোলাবর্ষণ শুরু করে। একমাত্র শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফ নিজের মেশিন গান দিয়ে শত্রুর ওপর অতর্কিত গোলাবর্ষণ অব্যাহত রাখেন এবং বিপক্ষের মোর্টারের গোলায় তিনি শহীদ বরণ করেন। তার অদম্য সাহস, কর্তব্য পরায়ণতা ও দৃঢ় সংকল্প ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সরকার তাই তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। আর ফরিদপুরেই রয়েছে তার নামাঙ্কিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এছাড়া এই জায়গায় আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে হচ্ছে ফতেয়াবাদ, টাকশাল, বাসুদেব মন্দির, জেলা জজ কোর্ট ভবন, ভাঙা মুন্সিপ কোর্ট ভবন, অম্বিকাপুরের বিলঝিল ইত্যাদি হচ্ছে এই অঞ্চলের দর্শনীয় স্থান। অনেকে আমাকে বলেছেন যে আমি যখন যে জেলার কথা বলবো সেখানে যেন আমি বলি কিভাবে আমরা ওখানে পৌঁছতে পারি। আপনারা যদি ফরিদপুর যেতে চান তাহলে ঢাকার
গাবতলী থেকে ফরিদপুর যাওয়ার বাস প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর কিন্তু ছাড়ে। সড়ক পথে সময় লাগে প্রায় 3 ঘন্টা। থাকার জন্য রয়েছে বিভিন্ন হোটেল, বিলাসবহুলও রয়েছে হোটেল, এবং সস্তা এবং কম বাজেটের মধ্যেও হোটেল পাওয়া যাবে এখানে। মুজিব সড়কের পাশাপাশি রয়েছে অসংখ্য হোটেল। তাই ফরিদপুর গেলে এই জায়গাগুলোকে অবশ্যই ঘুরে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এটুকুই। আসবো নতুন বছরে নতুন কোনো জেলার গল্প নিয়ে। থাকবে ওপার বাংলার অনেক অজানা তথ্যের ইতিহাস। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে ভুলবেন না। আপনার পরিচিত, প্রিয়জন, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সকলের সাথে এই পডকাস্টটিকে শেয়ার করুন। আপনাদেরই ভালোবাসা আমার পথ চলার জন্য একান্তই কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।